হ্যালো, হ্যালো। ওয়ালাইকুম স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি না? আচ্ছা, আজকে পড়াবো হচ্ছে কমপ্লিকেশনস অফ ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া উইথ মাস্টোডেক্টমি। ঠিক আছে? শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, রেসপন্স করো। আচ্ছা, আগের যে ক্লাসগুলা করানো হয়েছে সেখানে কিছু ডিসকাস করছিলাম। আসলে অনেকদিন গ্যাপ পড়ে যাওয়ার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। যে, আমরা জানি যে ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া দুই ধরনের, বা দেয়ার আর টু টাইপস অফ ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া। এটিকুয়েন্টাল ভ্যারাইটি আর একটা হলো টিউবিটিপিক্যাল ভ্যারাইটি। এখানে যে সবচেয়ে সেফ ভ্যারাইটি বা আরেকটা হলো ডেঞ্জারাস ভ্যারাইটি বা আনসেফ ভ্যারাইটি। আনসেফ ভ্যারাইটি হচ্ছে এটিকুয়েন্টাল ভ্যারাইটি। হচ্ছে সেফ ভ্যারাইটিটা হচ্ছে টিউবিটিপিক্যাল ভ্যারাইটি। এখন সাধারণত এটিকুয়েন্টাল ভ্যারাইটিতে কমপ্লিকেশনটা বেশি হয়। সেই কমপ্লিকেশন গুলো একটু বলবো। There are two types of complication: extracranial complication, intracranial complication. Now, extracranial complication. Extracranial complications are subperiosteal abscess, facial nerve palsy, labyrinthitis. Okay. Extracranial complication মধ্যে হচ্ছে subperiosteal abscess, facial nerve palsy, labyrinthitis, acute mastoiditis. Subperiosteal abscess গুলো কি কি জানতে হবে? পোস্টোরিকুলার অ্যাবসেস, জাইগোমেটিক অ্যাবসেস, বন রেজাল্ট অ্যাবসেস, লাক্স অ্যাবসেস, সিকুলিস অ্যাবসেস। শোনা যাচ্ছে? শুনতে জি পাচ্ছ? স্যার। জি স্যার, শোনা যায়। হ্যাঁ, সাবপেরিস্টাল অ্যাবসেস গুলোর কিছু নাম জানতে হবে। পোস্টোরিকুলার অ্যাবসেস, জাইগোমেটিক অ্যাবসেস, বন রেজাল্ট অ্যাবসেস, লাক্স অ্যাবসেস, সিটিলিস অ্যাবসেস। এখানে ভাইভাতে একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয় যে এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশনের মধ্যে সবচেয়ে কমন কমপ্লিকেশন। সেই ক্ষেত্রে কোনটা বলবো আমরা? এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশনের মধ্যে সবচেয়ে বেশি কমন, মোর কমন পারবে কেউ? এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন সবচেয়ে বেশি কোনটা? সাবপেরিস্টাল। তাহলে এই অ্যাবসেস গুলোর নাম জানতে হবে। পোস্ট অরিকুলার রিজনে যে অ্যাবসেসটা হবে, আর একটা জাইগোমেটিক রিজন ইয়ার লোবুলার অ্যাবাবে, বন বেজল অ্যাবসেস, এটা হলো মাসেল স্টার্নোক্লেডোমাস্টোয়েড মাসেলের সাথে রিলেটেড। লাক্স অ্যাবসেস, সিটিলিস অ্যাবসেস, পোস্টেরিয়র ডাইগেস্টিক মাসেল, এই বিভিন্ন মাসেলের মানে ইয়ের সাথে রিলেশনের সাথে নাম এগুলা চেঞ্জ হয়েছে। নেক্সট যাচ্ছি। এখন আসলে মোড অফ স্প্রেড অফ ইনফেকশন, কিভাবে স্প্রেড হয়, মানে কমপ্লিকেশন গুলো কিভাবে হচ্ছে, কোন কোন রুটে কমপ্লিকেশন গুলো হয় সেটা জানতে হবে। ডাইরেক্ট স্প্রেড থ্রু বোনের মাধ্যমে হতে পারে। অস্টাইটিস, ক্যারিস, ইরোশন এগুলোর মাধ্যমে হতে পারে। অস্টাইটিস মানে লার্জ এরিয়া অফ দ্য ডিস্ট্রাকশন, বোনসে যদি ডিস্ট্রাকশন হয়। কোলেস্টোটোমা, যে কোলেস্টোটোমা মানে আগের ক্লাসে বলেছিলাম যে কোলেস্টোটোমার জন্য বোনস ইরোশন হয়ে যায়। সেই ইরোশন হয়ে যাওয়ার জন্য লার্জ এরিয়া অফ ডিস্ট্রাকশন হয়, বলছে অস্ট্রাইটিস হয়ে ডিস্ট্রাকশন হয়ে এই রুটে ইনফেকশনটা স্প্রেড হতে পারে। ক্যারিস, এ লিমিটেড অস্ট্রাইটিস পারমিয়েট ট্র্যাক, ক্যারিস হতে পারে, ইরোশন হতে পারে বাই কোলেস্টোটোমা এভাবে। এখন আসো ভেনাস স্প্রেড কি কি ভাবে? রেট্রোগ্রেড থ্রম্বোফ্লেবাইটিস। থ্রম্বোফ্লেবাইটিস তো জানোই, ইনফ্লামেশন অফ ভেন, ভেনাস এরিয়াগুলো। ভেন ইন দ্য ব্রেন, মেনিনজিয়াস ভেন অফ দ্য হ্যাভাসিয়ান ক্যানেল, হ্যাভাসিয়ান ক্যানেলের সাথে মেনিনজিয়াল ভেনের একটা কমিউনিকেশন থাকে। স্প্রেড বাই লেবিরিন্থ, লেবিরিন্থের মাধ্যমেও ইনফেকশন স্প্রেড হতে পারে।
ফিস্টুলার মাধ্যমে উইন্ডো অফ দ্য ইন্টারনাল অ্যাকুস্টিক ম্যাটার্স, অ্যাকুইডাক্ট অফ ভেস্টিবুল বা ককলিয়া এর মাধ্যমে, বা লেবিরিন্থ, এটুকু জানলেই হবে তোমাদের জন্য। ভ্যানাস, তাহলে কি কি জানতে পারলাম? স্প্রেড কিভাবে হয়, এটা আমরা বলতেছি ইন্ট্রাক্রিনিয়াল কমপ্লিকেশনের স্প্রেডিংটা বলতেছি। ইন্ট্রাক্রিনিয়াল কমপ্লিকেশন গুলো কিভাবে হয়, তাহলে একটা হলো ডাইরেক্ট স্প্রেড থ্রু দ্য বোনস, বোনস এর মাধ্যমে হয়। সেটা কিভাবে? অস্টাইটিস, ক্যারিস, ইরোশন, এই হলো বনি রোড, ঠিক আছে। এখন আসো ভ্যানাস রোড, রেট্রোগ্রেড থ্রম্বোফ্লেবাইটিস এর মাধ্যমে, ভেন অফ দ্য হেবারশিয়ান সিস্টেম আর মেনিজিয়াল ভেনের মাধ্যমে, আর স্প্রেড বাই দ্য লেবিরিন্থ এর মাধ্যমে হতে পারে। মোড অফ স্প্রেড অফ ইনফেকশন, আদার রুট, আর কি কি রুটে ইন্ট্রাক্রিনিয়াল কমপ্লিকেশন হতে পারে? একটা হলো ফ্র্যাকচার লাইন, রোটাভিক অ্যাক্সিডেন্ট বা সার্জারি, বিভিন্ন কারণে ফ্র্যাকচার, টেম্পোরাল বোনে যদি যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো যদি ফ্র্যাকচার থাকে। আনইউনাইটেড ক্রেনিয়াল সুচার, দেখা যায় ডেভেলপমেন্টালি কিছু কিছু ক্রেনিয়াল সুচার গুলা ফিউশন হয় না, সেগুলা আনফিউজড অবস্থায় থাকে, আনইউনাইটেড অবস্থায় থাকে, সেই সুচারের মাধ্যমে হতে পারে। ডেহিসেন্স অফ ফেশিয়াল ক্যানেল, ফেশিয়াল ক্যানেলের মাধ্যমে হতে পারে। তারপরে যে ভাস্কুলার ফোরামিনা ইনিশিয়েটিভের মাধ্যমে। এই রোডগুলো দেখাচ্ছে আর কি, মেনিনজাইটিস হলো, সাবডুরাল, যাই হোক এগুলো আমি দেখাবো। তাহলে there are two types of complication, কি কি? এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন এন্ড ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন, এগুলো খুব ভালো করে জানতে হবে। সাবপেরিস্টাল অ্যাবসেস, স্পেশাল নার্ভ পলসি, লেবিরিনথাইটিস, অ্যাকুট মাস্টারডাইটিস, এটা এখানে দেখতেছি না এখন, অ্যাকুট মাস্টারডাইটিসটা লিখে রাখো। তাহলে মোর কমন কোনটা, সবচেয়ে বেশি কমন কোনটা এক্সট্রাক্রেনিয়ালে? সাবপেরিস্টাল অ্যাবসেস। নেক্সট, সাবপেরিস্টাল অ্যাবসেস গুলার এই নামগুলো জানতে হবে, ঠিক আছে। তারপর হলো ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন, ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন গুলো কি কি আছে দেখো। এক নাম্বার হচ্ছে মেনিনজাইটিস, মোস্ট কমন কমপ্লিকেশন। তারপরে হচ্ছে এক্সট্রাডুরাল অ্যাবসেস, সাবডুরাল অ্যাবসেস, ব্রেন অ্যাবসেস। এই যে সিকুয়েলি গুলা, এগুলা সাজিয়ে বলতে হবে, একটা জাম করে আরেকটা বলা যাবে না। পরীক্ষা যে ভাইভাতে যখন জিজ্ঞাসা করবে এইভাবে বলাটাই ভালো হবে। এক নম্বর কি বলবো? মেনিনজাইটিস। এখন কেউ কেউ বলে ফেলে যে আগে ব্রেন অ্যাবসেস বলে ফেলে, তাহলে এই অ্যান্সারটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তাহলে এক নম্বরে বলতে হবে মেনিনজাইটিস। ওকে, শুনতে পাচ্ছ? জি স্যার। এক নম্বরে কোনটা বলবো তাহলে? সবচেয়ে কমন কমপ্লিকেশন কোনটা এক্সট্রাক্রেনিয়ালের? মেনিনজাইটিস। মেনিনজাইটিস, ওকে। তারপর সেকেন্ড, এক্সট্রাডুরাল অ্যাবসেস, ডোরামিটারের বাইরে যে অ্যাবসেসটা। দেন সাবডুরাল অ্যাবসেস, ব্রেন অ্যাবসেস, ল্যাটারাল সাইনাস থ্রম্বোফ্লেবাইটিস, অটাইটিক হাইড্রোকেফালাস। দিস আর দ্য ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন। ওকে, তাহলে মোস্ট কমন কমপ্লিকেশন কোনটা? মেনিনজাইটিস। ওকে, জি স্যার। ওকে। এখন ব্রেন অ্যাবসেস কোন লোবে বেশি হয়? ভাইবার কোশ্চেন, কোন লোবে বেশি ব্রেন অ্যাবসেস ডেভেলপ করে? বললো একজন, পারবে কেউ? টেম্পোরাল লোব, ভেরি গুড। টেম্পোরাল লোবে সবচেয়ে, কারণ হলো ক্লোজ প্রক্সিমিটি টু দা ইয়ার স্ট্রাকচার এবং ব্রেন স্ট্রাকচার। টেম্পোরাল লোবের পাশেই কি থাকে? ইয়ার স্ট্রাকচার গুলা থাকে, প্লাস এখানে টেম্পোরাল লোব যেটা, এটা ইয়ারের যে স্ট্রাকচার গুলো আছে সেটার সাথে রিলেটেড, কাছাকাছি। নেক্সট, ওই যে মোড অফ স্প্রেড অফ ইনফেকশন আগে একটু আগে দেখেছিলাম। তাহলে ডাইরেক্ট স্প্রেড বাই বোন, তারপরে ভ্যানাস স্প্রেড এন্ড আদার রুট। ওকে, নেক্সট। এখানে কিছু অ্যাবসেসের ডায়াগ্রাম দেওয়া আছে, যেমন পোস্টোরিকুলার অ্যাবসেস। পোস্টোরিকুলার অ্যাবসেসটা তো দেখতেই পারতেছো, যে এই যে অরিকলের বিহাইন্ড, পিছনে যে অ্যাবসেসটা, পোস্টোরিকুলার অ্যাবসেস। তারপরে কি কি আছে? সিটিলিস অ্যাবসেস, সাব অক্সিপিটাল রিজনে,
বন বেজল অ্যাবসেস, স্টার্নোক্লেডোমাস্টোইড মাসল, এই যে দিস ইজ দ্য স্টার্নোক্লেডোমাস্টোইড মাসল, এটা রিলেটেড। This is the diagram for post-auricular abscess. Okay, এই যে ইয়ার লোবেল অরিকলের পিছনে যে অ্যাবসেসটা, এটা হলো পোস্ট-অরিকুলার অ্যাবসেস। দেখতে পাচ্ছ? Yes, sir. জি দেখা স্যার যাচ্ছে? আচ্ছা, জি স্যার এই সাবপেরিয়েস্টাল অ্যাবসেস এর মধ্যে সবচেয়ে কমন অ্যাবসেস কোনটা বলবো? পোস্ট-অরিকুলার অ্যাবসেস। মনে থাকবে? Yes, sir. হ্যাঁ, তাহলে এখানে কয়েকটা কোশ্চেন গুলো খুব ইজি ভাইবাতে, এই রিলেটেড কোশ্চেন গুলো খুব ইজি, আসলে একটু টেকনিক্যালি বা একটু চিন্তা করে অ্যান্সার করতে হবে। জিজ্ঞাসা করবে যে এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন সবচেয়ে কম, তখন বলবো আমরা সাবপেরিয়েস্টাল অ্যাবসেস। তখন আবার জিজ্ঞাসা করতে পারে যে সাবপেরিয়েস্টাল অ্যাবসেস এর মধ্যে কমন কোন, তখন কি বলবো? পোস্ট অরিকুলার অ্যাবসেস Post-auricular abscess. This is the post-auricular abscess, huh? Okay, post-auricular abscess develops. এটা কি এখানে অরিকুলের অ্যাবাভে যেটা টেম্পোরাল রিজনে এখানে কি মাসল থাকে? টেম্পোরালিস মাসল থাকে, তাই না? একটা অ্যাবসেস হতে হলে একটা মাসেলের সাথে একটা রিলেশন থাকতে হয়, ঠিক না? তাহলে জাইগোমেট্রিক Yes, sir. রিজনে এটার নাম হচ্ছে জাইগোমেটিক অ্যাবসেস। তো এখানে কি মাসল থাকে টেম্পোরাল রিজনে? বলো একজন। টেম্পোরালিস মাসল। ওকে, টেম্পোরালিস মাসেলের সাথে রিলেটেড থাকবে এই অ্যাবসেস। দিস ইজ দ্য পোস্ট-অরিকুলার অ্যাবসেস, ঠিক আছে? মাস্টয়েড কয় ধরনের? টাইপ অফ মাস্টয়েড একটু জানতে হবে। সেলুলার মাস্টয়েড, ডিপ্লয়িক মাস্টয়েড এন্ড স্ক্লেরোটিক। সেলুলার মানে সেল বেশি থাকবে, ডিপ্লয়িক থাকবে অল্প, স্ক্লেরোটিক মানে মাস্টোইড সেল খুবই কম থাকবে। এই তিনটা টাইপ জানতে হবে, হ্যাঁ? সেলুলার মাস্টয়েড, ডিপ্লয়িক মাস্টয়েড এন্ড স্ক্লেরোটিক মাস্টয়েড। আচ্ছা, এদিকে আর ডিটেইলস আমি যাচ্ছি না, এই পোস্ট-অরিকুলার অ্যাবসেস এটা একটা মানে পোস্ট-অরিকুলার অ্যাবসেসের ট্রিটমেন্ট, যখন একটা পেশেন্ট পোস্ট-অরিকুলার অ্যাবসেস নিয়ে আসবে, সিএসএম উইথ পোস্ট-অরিকুলার অ্যাবসেস, এট ফার্স্ট কি করতে হবে? আমাদের চিন্তা করতে হবে স্যার অ্যাবসেস ড্রেনেজ করতে হবে। যে কোনো এনি কাইন্ডস অফ অ্যাবসেস শুড বি ড্রেন। হ্যাঁ, ইনসিশন এন্ড ড্রেনেজ, আচ্ছা, কমপ্লিকেশন অফ সিএসএম সম্বন্ধে কোনো কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞাসা, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা। কোনো কোশ্চেন থাকলে বলো, যে কোথাও যদি বোঝার কোনো সমস্যা হয়ে থাকে। সবাই বুঝেছো? শুনতে পাচ্ছ? জি স্যার আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে বলো, কমপ্লিকেশনস অফ সিএসএম। তাহলে যদি না, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলো, কি জানতে চাচ্ছ? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমি কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা। আচ্ছা, সিএসএম উইথ ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন, এটাতে কোন টাইপ মানে হোয়াট টাইপস অফ সার্জারি শুড বি পারফর্ম? কোন ধরনের সার্জারি করা দরকার সিএসএম উইথ ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন? একজন অ্যান্সারটা বলো। মাস্টারেক্টমি। What type of mastectomy? There are 3 types of mastectomy. What type of mastectomy should be done in case of CSM with intracranial complication? বলো, কোন mastectomy করতে হবে এখন? পারবা? কেউ পারবা? বলতে পারবে কেউ? রেডিক্যাল মাস্টেরেক্টমি। না, ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশনে আমরা সাধারণত রেডিক্যাল মাস্টেরেক্টমি করব, কারণ ডিজিজ ক্লিয়ার এখানে মানে 100%ই করতে হবে, কোনো ডিজিজ রাখা যাবে না।
সেই ক্ষেত্রে আমাদের রেডিক্যাল মাস্টেরেক্টমি করা দরকার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আসো সিএসএম উইথ কোলেস্টেটোমা, এই ক্ষেত্রে আমরা কোন ধরনের মাস্টেরেক্টমি প্রিফার করি? সিএসএম উইথ কোলেস্টেটোমা, বলো। Modified radical. ভেরি গুড, মডিফাইড রেডিক্যাল মাস্টেরেক্টমি, ঠিক আছে। সিএসএম উইথ এটিকুয়েন্টাল ভ্যারাইটি, এখানে কোন ধরনের মাস্টেরেক্টমি আমরা চয়েস করি? সিএসএম উইথ এটিকুয়েন্টাল ভ্যারাইটি বা আনসেফ ভ্যারাইটি, কোন ধরনের মাস্টেরেক্টমি করবো? ওই একই আনসার, মডিফাইড রেডিক্যাল মাস্টেরেক্টমি। ঠিক আছে, শুনতে পাচ্ছ? জি স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি তাহলে এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন, কমন কমপ্লিকেশন কোনটা সবচেয়ে বেশি? কমন কোনটা সবচেয়ে মানে বেশি আমরা পাই পেশেন্ট, মানে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে সবচেয়ে এই ইয়াটা কমপ্লিকেশন নিয়ে আসে কোনটা? তাহলে এক্সট্রাক্রেনিয়াল না সাবপিরেস্টাল অ্যাবসেস। পেরেস্টালে কমন কোনটা? পোস্ট অরিকুলার অ্যাবসেস। আর ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশনে সবচেয়ে কমন কোনটা? মেনিনজাইটিস। মেনিনজাইটিস, ওকে। আচ্ছা, তাহলে আমাদের এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন, ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন গুলা এই কি কি কমপ্লিকেশন হয় সেগুলো আমাদের জানতে হবে, নামগুলো জানলেই হবে। কি কি রুটে স্প্রেড হয়? একটা হলো বুনি রুট, ভেনাস রুট এন্ড রেড টু গ্রেড থ্রম্বোফ্লেবাইটিস। আরেকটা হলো আদার রুট, ফ্র্যাকচার লাইন দিয়ে হতে পারে, আনইউনাইটেড ক্যানিয়াল সুচার থেকে হতে পারে, বিভিন্ন সার্জারি পরে হতে পারে। এখন আমি তাহলে সামনে দিকে যাচ্ছি। মাস্টারেক্টমি, এই যে মাস্টারেক্টমির কথা বলতেছিলাম, দেয়ার আর 3 টাইপস অফ মাস্টারেক্টমি। ওয়ান হচ্ছে কর্টিক্যাল মাস্টারেক্টমি, সেকেন্ড হচ্ছে মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি, থার্ড অন রেডিক্যাল মাস্টারেক্টমি। ঠিক আছে, কর্টিক্যাল মাস্টারেক্টমি কয়েকটা মানে সিনোনিম আছে, সিম্পল মাস্টারেক্টমি, সোয়ার্স মাস্টারেক্টমি। ঠিক আছে, সোয়ার্স সাইন বলে না, ওই যে অটোস্ক্লেরোসিস বলছিলাম যে সোয়ার্স সাইন, মনে আছে? জি স্যার। এখানে সোয়ার্স একজন সায়েন্টিস্ট আর কি, ওনার নাম অনুসারে সোয়ার্স মাস্টারেক্টমি বা সিম্পল মাস্টারেক্টমি বা কর্টিক্যাল মাস্টারেক্টমি। এই আরেকটা মানে এই কর্টিক্যাল মাস্টারেক্টমি 3টা নাম, তাহলে কর্টিক্যাল মাস্টারেক্টমি, সিম্পল মাস্টারেক্টমি, সোয়ার্স মাস্টারেক্টমি। 2 নম্বর হচ্ছে মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি, 3 নম্বর রেডিক্যাল মাস্টারেক্টমি। আচ্ছা, এখন এই কোশ্চেনটা একটু লিখে রাখো তোমরা। 3টা মাস্টারেক্টমির মধ্যে সবচেয়ে কঠিন মাস্টারেক্টমি কোন মাস্টারেক্টমিটা সবচেয়ে সার্জনের জন্য কঠিন, ডিফিকাল্ট মাস্টারেক্টমি সবচেয়ে? পারবা কেউ? রেডিক্যাল। মডিফাইড না, সবচেয়ে কঠিন মাস্টারেক্টমি হচ্ছে কর্টিক্যাল মাস্টারেক্টমি। ঠিক আছে, কর্টিক্যাল মাস্টারেক্টমি যিনি পারবেন উনি সবগুলো মাস্টারেক্টমি পারবেন। কর্টিক্যালটা সবচেয়ে, কারণ হলো এখানে মিডিলিয়ার যে কন্টেন্ট সেখানে মানে আমরা এখানে কোনো ডিস্টার্ব করি না, মিডিলিয়ার কন্টেন্টটাকে প্রিজার্ভ রাখি। এখানে আমরা সাধারণত মাস্টারেট ক্যাভিটি দিয়ে পোস্টেরিয়র যে মেটাল ওয়ালটা সেটা ইনট্যাক্ট থাকে, সেই ক্ষেত্রে এখানে ফেশিয়াল নার্ভ ড্যামেজ হওয়ার চান্স খুব বেশি থাকে। তারপরে হচ্ছে ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল ড্যামেজ হতে পারে, ইনকাস, তারপরে এই বোনস গুলো ড্যামেজ হতে পারে। এই জন্য এই মাস্টারেক্টমিটা সবচেয়ে কঠিন মাস্টারেক্টমি। তাহলে 3টা মাস্টারেক্টমি সম্বন্ধে আমরা জানলাম। এখন আসো কর্টিক্যাল মাস্টারেক্টমিটা কি আমরা একটু জানি। This procedure involves complete exenteration of all accessible mustard hair cell while maintaining integrity of the posterior canal. এই কথাটা কি মানে বোঝা যাচ্ছে কি? This procedure involves complete exenteration of all accessible mustard hair cell. মাস্টার্ড যে এয়ার সেল গুলা থাকে সেগুলাকে আমাকে এক্সেন্টারেশন করতে হবে, নিয়ে আসতে হবে। এক্সেন্টারেশন তুলে নিয়ে আসতে হবে while maintaining integrity of the posterior canal.
কিন্তু মাস্টার্ড ক্যাভিটির যে বাউন্ডারি থাকে, পোস্টের মেটাল ওয়ালের যে বাউন্ডারিটা থাকে সেটাকে ইনটেক রাখতে হবে, ঠিক আছে, ইন্টিগ্রিটি রাখতে হবে। এখানে ওই ওয়ালটা ড্যামেজ করলে হবে না, ভেঙে ফেললে হবে না। তো এখানে মাস্টার্ড ইয়ার সেল গুলো কি কি আছে, যেমন কি কি মাস্টার্ড ইয়ার সেল থাকে? জাইগোমেটিক সেল থাকতে পারে, তারপরে টিপ সেল মানে মাস্টার্ডের টিপে যে সেলগুলো থাকে সেটা থাকতে পারে, তারপরে থাকতে পারে সাইনোডোনাল অ্যাঙ্গেলে কিছু সেল থাকে। হ্যাঁ, এই রিজনে যতগুলো সেল আছে সবগুলাকে এক্সেন্টারেশন করে নিয়ে আসতে হবে। ইনসিশন দেব, কোন ইনসিশন দেব? পোস্ট ওরাল বা পোস্ট অরিকুলার। পোস্ট ওরাল মানে কি? অরিকলের পিছনে যে ইনসিশনটা দেওয়া হয় সেই ইনসিশনের নাম হচ্ছে পোস্ট ওরাল অথবা পোস্ট অরিকুলার। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, হ্যাঁ, রেসপন্স করো। আচ্ছা, এখন আসলে ইন্ডিকেশন আমরা জানতে যাচ্ছি। ইন্ডিকেশন অফ কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি। কর্টিক্যাল মাস্টার্ডেক্টমির ইন্ডিকেশনটা জানতে হবে। acute suppurative otitis media not responding to antibiotic therapy। ঠিক আছে, এই লাইনটা বুঝতে পারছো? হ্যালো, জি জি স্যার। স্যার। acute suppurative otitis not responding to antibiotic therapy। অ্যান্টিবায়োটিক থেরাপিতে যদি রেসপন্ড না করে সেই ক্ষেত্রে আমরা কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি করব। কোন ক্ষেত্রে? acute suppurative otitis mediaতে। ম্যাক্সিমাম পেশেন্টে দেখা যায় acute suppurative otitis mediaতে হ্যাঁ অ্যান্টিবায়োটিক থেরাপির পরে ইমপ্রুভমেন্ট হয়। আমরা ওয়েট করব কতক্ষণ পর্যন্ত? 48 আওয়ার্স পর্যন্ত অ্যান্টিবায়োটিক দিয়ে ওয়েট করব। ঠিক আছে, দেন নেক্সট হচ্ছে অ্যাকুট মাস্টার্ডাইটিস নট রেসপন্ডিং টু মেডিকেল ট্রিটমেন্ট। দেখা গেল একটা পেশেন্টের অ্যাকুট মাস্টার্ডাইটিস ডেভেলপ করে গেল, হ্যাঁ, সেই ক্ষেত্রেও মেডিকেল ট্রিটমেন্টে কোনো রেসপন্স হয় নাই, অ্যাকুট মাস্টার্ডাইটিস ডেভেলপ করছে, সেই ক্ষেত্রে আমাদের কর্টিক্যাল মাস্টার্ডাইটিস। মাস্ক মাস্টার্ডাইটিস, কিছু মাস্টার্ডাইটিস আছে যে ক্লিনিক্যাল ফিচার অ্যাপিয়ার করে না কিন্তু ডিউরিং সার্জারি, মাস্ক মানে কি? গোপন, হ্যাঁ, মানে ইয়ে থাকবে, লোকায়িত। সেই ক্ষেত্রে এই মাস্ক মাস্টার্ডাইটিস এর ক্ষেত্রে আমরা কর্টিক্যাল মাস্টার্ডাইটিস করি। আর এটা হলো ডিকম্প্রেশন অফ দ্য ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভ ডিকম্প্রেশনের জন্য কর্টিক্যাল মাস্টার্ডাইটিস। ডিকম্প্রেশন কোন ক্ষেত্রে করা যায় বলতো? ফেশিয়াল নার্ভ ডিকম্প্রেশন কখন করা যায় বলতে পারবে? আইডিয়া আছে কোনো? বলো। প্যারোটিড গ্ল্যান্ড অপারেশন। প্যারোটিড গ্ল্যান্ডের অপারেশন, এটা তো আসলে এই ক্ষেত্রে মাস্টার্ডেক্টমি খুব একটা রোল নাই। প্যারোটিড গ্ল্যান্ডের যে আমাদের ফেশিয়াল নার্ভের যে ব্রাঞ্চ গুলো থাকে, পেস এনসিরিনাস, 5টা ব্রাঞ্চ থাকে, এটা প্যারোটিড গ্ল্যান্ডের সুপারফিশিয়াল এন্ড ডিপ লোবকে এখানে মানে পৃথক করে। এটা অনেক বাহিরে, হ্যাঁ, ফেশিয়াল নার্ভটা অনেক বাহিরে। এখানে হলো এক্সট্রাক্রেনিয়াল যে এটা, ইনটা ইয়ারে না। ফেশিয়াল নার্ভ ডিকম্প্রেশন তখনই করব যদি কোনো কারণে যদি টেম্পোরাল বোন ফ্র্যাকচার হয়ে ফেশিয়াল নার্ভ পালসি হয়, আইদার ট্রমা, ফিজিক্যাল রেসোল, হ্যাঁ, এই ক্ষেত্রে যদি কখনো দেখা যায় যে ফেশিয়াল নার্ভ পালসি হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, সেই ক্ষেত্রে কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি করে ফেশিয়াল নার্ভের মানে যদি ফেশিয়াল নার্ভ শীতে যেখানে যে পোর্শনটুকু কম্প্রেশন করে আছে, দেখা গেল ফ্র্যাকচার বোনটা ওখানে ফেশিয়াল নার্ভে পুরে কম্প্রেশন করে আছে, সেই ক্ষেত্রে আমরা ওই যে বোনসের মাধ্যমে কম্প্রেশন আছে সেই বোনসটাকে আমরা সরিয়ে ফেলি, এটাকে বলে ডিকম্প্রেশন। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি ফেশিয়াল নার্ভ ডিকম্প্রেশন। আরেকটা করা যায় যে অনেক সময় দেখা যায় সার্জারি করার পর, মাস্টার সার্জারি করা হলো, করার পরে ওখানে ফেশিয়াল নার্ভ পলসি হলো, সেটা ইডিমার জন্য হতে পারে। ফেশিয়াল নার্ভে অনেক সময় ইডিমা হয়, দেখা গেল স্টেরয়েড, তারপরে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন, এগুলোতে রিকভারি হচ্ছে না, সেই ক্ষেত্রে হ্যাঁ আমরা ডিকম্প্রেশন করতে পারি। ফেশিয়াল নার্ভের যে লাইনটা, যে পাথওয়েটা, সেখান থেকে আমরা ইডিমাটাকে রিলিফ দেওয়ার জন্য ডিকম্প্রেশন সার্জারি করি। ফর ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি, ভেরি মানে ইম্পর্টেন্ট ফর আওয়ার কান্ট্রি,
বাংলাদেশে এখন এই ককলিয়ার ইমপ্ল্যান্টটা মানে এই প্রজেক্টটা চালু আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, ইএনটি ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে এই ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি হয়। এটা প্রায় 15-20 বছর ধরে, এখন অ্যারাউন্ড 15 ইয়ার্স ধরে বাংলাদেশে এই ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি চালু আছে। আরেকটা হচ্ছে এন্ডোলিম্ফেটিক সেক্স সার্জারি। এন্ডোলিম্ফেটিক সেক্স সার্জারি এটা সাধারণত মিনিয়াস ডিজিজ গুলাতে করা হয়। মিনিয়াস ডিজিজ যেটা, এটা আমি পড়াবো পরে। তাহলে এই 6টা ইন্ডিকেশন সম্বন্ধে আরো যদি কিছু বোঝার থাকে আমাকে জিজ্ঞাসা করুন। কোনো কোশ্চেন আছে? পলিটিক্যাল স্যার মাস মাস্টারডাইটিসটা আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, মাস্টারডাইটিস, এখানে হচ্ছে যে মাস্টারডাইটিসের কোনো ক্লিনিক্যাল ফিচার বা সাইন আমরা পাবো না। মাস্টারডাইটিসের ফিচার কি? একটা হলো মাস্টার টেন্ডারনেস থাকে, তাই না? কথা বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। মাস্টার টেন্ডারনেস থাকে। পোস্টারিকুলার রিজনে আমরা টিপ অফ দ্য মাস্টারটি যখন প্রেস করবো তখন টেন্ডার থাকে মাস্টারডাইটিসের ক্ষেত্রে। কিন্তু এখানে মাস্টারডাইটিসের ক্ষেত্রে এই ধরনের কোনো ফিচার পাওয়া যাবে না। কিন্তু সিএসএম এর ক্ষেত্রে তার ইয়ারটা কখনো ড্রাই হবে না, সবসময় একটু একটু ডিসচার্জ আসবে। কথা বুঝতে পারছো? তো যখন আমি সার্জারি করব, কর্টিক্যাল করতে যাব, তখন দেখা যাবে মাস্টারডাইটিস আছে পেশেন্টের, কিন্তু ক্লিনিক্যালি অ্যাপিয়ার করবে না। মানে আদার মাস্টারডাইটিস এর মধ্যে যেমন পোস্টারিকুলার সোয়েলিং, তারপরে টেন্ডারনেস, এই ধরনের কোনো ফিচার পাওয়া যাবে না। কিন্তু ডিউরিং সার্জারি পারোপারেটিভ আমরা ডায়াগনোসিস করতে পারবো যে অল মানে মাস্টার টিয়ার সেল গুলা এখানে ইনফেক্টেড হয়ে আছে। এটাই মাস্টারডাইটিস। ঠিক আছে, যাবো নেক্সটে। জি স্যার। ওকে, দিস ইজ দ্য ডায়াগ্রাম। এই একটা ডায়াগ্রাম এখানে, এটা হলো কর্টিক্যাল মাস্টারডেক্টমির একটা ডায়াগ্রাম। সার্জারি করার পরে এটা হলো মিডল ইয়ার। হ্যাঁ, এই পোর্শনটুকু হলো মিডল ইয়ার। এটা পোস্টেরিয়র মেটাল ওয়াল, এই যে এটা পোস্টেরিয়র মেটাল ওয়াল। এখানে একটা ওয়াল থাকবে, এদিকে একটা, এটা হলো বনি ওয়াল গুলা কিন্তু থাকে। এটা হলো ক্যাভিটি। ক্লিয়ার? মাস্টার ক্যাভিটি গুলো এরকম হবে। এটা হলো ফেশিয়াল নার্ভের কোর্স। হ্যাঁ, এখান থেকে এসে এই যে স্টাইলোমাস্টার ফোরামে এখানে থাকে, এদিক দিয়ে এসে এক্সটার্নাল নার্ভটা বেরিয়ে আসে। বুঝতে পারছো? এটা হলো সেমি সার্কুলার ক্যানেল, হরাইজন্টাল সেমি সার্কুলার ক্যানেল, শর্ট প্রসেস অফ দ্য ইনকাস। এই দুইটার মাঝখান দিয়ে হ্যাঁ ফেশিয়াল নার্ভটা আসে। তাহলে এখানে আমরা কি দেখতে পারলাম? পোস্টেরিয়র মেটাল ওয়াল। এই যে আমরা ডেফিনিশনে যেটা বলছিলাম, মেটাল ওয়ালটা ইনটেক থাকে। ইয়ার ওয়ালটা কিন্তু পরে ছবিতে আরো ক্লিয়ার হবে। মেটাল ওয়ালটা ইনটেক থাকতেছে, এই যে। আর সাথে এখানে কি থাকবে? এটা মাস্টার কেবিল, পুরোটা মাস্টার কেবিল। এটা হলো সাইনাস প্লেট। এই যে দিস ইজ দ্য সাইনাস প্লেট, আর এটা হলো ডুরাল প্লেট। এই জায়গাটা হলো সাইনোডুরাল অ্যাঙ্গেল। সাইনাস প্লেট আর এটা হলো ডুরাল প্লেট, দুইটার মাঝে যে অ্যাঙ্গেলটা থাকে এখানে, এটার নাম হলো সাইনোডুরাল অ্যাঙ্গেল। আর এই দিকে থাকে টিপ অফ দ্য মাস্টার্ড, এই জায়গাটা। ফেশিয়াল নার্ভটা এই দিক দিয়ে বের হয়ে আসে। ক্লিয়ার? মোটামুটি বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা কর্টিক্যালি একটা কথাই জানবো যে এখানে পোস্টেরিয়র মেটাল ওয়ালটা ইনটেক্ট থাকে। ডেফিনিশন আমি একটু আগে দেখেছি। মডিফাইড রেডিক্যাল মাস্টারডেক্টমি। এখানে ডিজিজ প্রসেস ইজ ইরাডিকেট ফ্রম দ্য মিডল ইয়ার ক্লেফট except fourth plate of the stapes. Healthy part of the ossicle followed by converting the mustard cavity, middle ear, external ear canal into single cavity. এখানে কি করতে হয়? মিডল ইয়ার ক্লেফটে যে ডিজিজ গুলো আছে সেগুলো রিমুভ করতে হবে, except fourth plate of the stapes, আর সাথে হেলদি পার্ট অফ দ্য ওসিকলস। যে ওসিকল গুলো হেলদি আছে, সেটা মেলিয়াসের কিছু পার্ট হেলদি থাকতে পারে, ইনকাসের থাকতে পারে। হেলদি পার্ট অফ দ্য ওসিকলটাকে আমরা প্রিজার্ভ করব, ফোর্থ প্লেট অফ দ্য স্টেপিস প্রিজার্ভ করব, আর সাথে কি করব? মিডল ইয়ারের সাথে কি করব? যেখানে মাস্টার্ড ক্যাভিটির সাথে মিডল ইয়ার এক্সটার্নাল অডিটরি ক্যানেলের সাথে একটা ক্যাভিটি করে দেব, সিঙ্গেল ক্যাভিটি। দেখাচ্ছি আমি ডায়াগ্রামে। ইন্ডিকেশন কি বলবো? সিএসএম উইথ কোলেস্টেটম। ওকে, এই একটা ইন্ডিকেশন বললেই হবে, সিএসএম উইথ কোলেস্টেটম।
ওকে, ঠিক আছে। স্যার এখানে দেখো মডিফাইড রেডিক্যাল মাস্টোইডেক্টমির কেভিটা কেমন থাকে। এই তো মাস্টয়েড কেভিটি। এখানে যে মিডল ইয়ারটা, যেটা মিডল ইয়ারের সাথে পোস্টেরিয়র যে মেটাল ওয়াল, এটা কি আছে এখানে? দেখো তো, এই মেটাল ওয়ালটা নাই। কর্টিক্যাল মাস্টোইডেক্টমিতে ছিল, এখানে নাই। তাহলে মিডল ইয়ারের সাথে মাস্টয়েড কেভিটির সাথে একটা কমন কেভিটি করা হলো। এটাই হলো মডিফাইড রেডিক্যাল মাস্টোইডেক্টমি। এই ডায়াগ্রামটা দেখলে মোটামুটি বুঝতে পারবা। তাহলে মিডল ইয়ার ক্যাভিটি আর মাস্টয়েড ক্যাভিটির সাথে একটা কমন ক্যাভিটি তৈরি করা হয়, সাথে এক্সটার্নাল অডিটরি ক্যানেলের মাধ্যমে একটা কমন ক্যাভিটি তৈরি করে। এটাই হচ্ছে মডিফাইড রেডিক্যাল মাস্টোইডেক্টমি। নেক্সট হচ্ছে রেডিক্যাল মাস্টোইডেক্টমি। ইন্ডিকেশন গুলা, রেডিক্যাল কখন করব? কোন কোন ক্ষেত্রে সিএস উন্মুক্ত কোলেস্টোটোমা, এটা বলার দরকার নাই, এক নম্বরটা বলার দরকার নাই। 2 নম্বর বলো সিএসওম ওই তিনটা কিনিয়াল কমপ্লিকেশন। সিএসওম ওই তিনটা কিনিয়াল কমপ্লিকেশন। 3 নম্বর হচ্ছে অটাইটিস এক্সটার্না ম্যালিগন্যান্ট। তাহলে আমরা এটা বলার দরকার নাই। এই ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে বলতে হবে সিএসওম ওই এক্সটেন্সিভ কোলেস্টোটোমা, সেটা বলতে হবে, ওটা বলার দরকার নাই, এটা পুজগেশনে লেভেলের দরকার। তাহলে সিএসওম ওই তিনটা কিনিয়াল কমপ্লিকেশন। 2 নম্বর হচ্ছে অটাইটিস এক্সটার্না ম্যালিগন্যান্স। 3 নম্বরে লেখো, 3 নম্বর আর একটা লেখো অটাইটিস এক্সটার্না মিডল ইয়ার ম্যালিগন্যান্স। তাহলে 3টা পেলাম না? বলো তো, একজন বলো। সিএসওম উইথ ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন। intracranial complication. হ্যাঁ, নেক্সট হচ্ছে অটাইটিস এক্সটার্না ম্যালিগন্যান্স। 3 নম্বরে হচ্ছে মিডল ইয়ার ম্যালিগন্যান্সি। মিডল ইয়ারে কিছু ম্যালিগন্যান্সি হয়, স্কোয়ামাস সেল কার্সিনোমা থাকতে বেশি, এই ক্ষেত্রে রেডিক্যাল মাস্টোইডেক্টমি করো। এই হলো রেডিক্যাল মাস্টোইডেক্টমি। এখানে রেডিক্যাল মাস্টোইডেক্টমি আর মডিফাইড রেডিক্যাল মাস্টোইডেক্টমি খুব কাছাকাছি, একই রকমই প্রায়। এই ক্ষেত্রে দেখো, এখানে মিডল ইয়ার ক্লেফটের ডিজিজ আমরা ইরাডিকেট করব, ক্লিয়ারেন্স করব, সাথে মাস্টয়েড ক্যাভিটির সাথে একটা কি করব, কমন ক্যাভিটি তৈরি করব। এখানে অল বোনস, এখানে কোনো কিছুই রাখবো না, মানে পার্ট অফ দ্য টিম্পানিক মেমব্রেন বলো, মেলিয়াস ইনকাস, হ্যাঁ, স্টেফিসের পার্ট, সবগুলো আমরা রিমুভ করবো। এখানে শুধু এখানে কি রাখবো, ফুট প্লেট অফ দ্য স্টেফিসটা রেখে, রেডিক্যালে শুধু ফুট প্লেট অফ দ্য স্টেফিস থাকবে। দিস ইজ দ্য ফুট প্লেট অফ দ্য স্টেফিস। এই ফুট প্লেট অফ দ্য স্টেফিস থাকবে শুধু, আর অল ডিজিজ শুড বি মানে রিমুভ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মডিফাইডের সাথে কি ডিফারেন্সটা হলো, এখানে মডিফাইডে হচ্ছে হেলদি পার্ট অফ দ্য ওসিকলটাকে রিমুভ, মানে প্রিজার্ভ রাখতে হবে, হেলদি পার্ট অফ দ্য ওসিকল। আর এই ক্ষেত্রে অল ওসিকল শুড বি রিমুভ এক্সেপ্ট ফুট প্লেট অফ দ্য স্টেফিস। বোঝা গেল? এখানে হচ্ছে কমন ক্যাভিটি একই রকম থাকবে, মডিফাইড রেডিক্যাল মাস্টোইডেক্টমির মতো। এই হলো মানে মাস্টোইডেক্টমি সম্বন্ধে কোশ্চেন। এখন একটু কাগজ কলম থাকলে একটু লিখে নাও। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ মাস্টোইডেক্টমি? শুনতে পাচ্ছ? শোনা জি যাচ্ছে? স্যার। জি কমপ্লিকেশনস অফ মাস্টোইডেক্টমি, কি কি মাস্টোইডেক্টমি কমপ্লিকেশন হয়? লেখো, 1 নম্বরে লেখো হেমোরেজ। লিখছো? হেমোরেজ। 2 নম্বর, হেমোরেজের পরে কি লিখবো বলতে পারবা কেউ? ইনফেকশন। ইনফেকশন। ইনফেকশন, মাস্টোইডেক্টমি, মাস্টার সার্জারিটাই তো একটা ইনফেকশন। এখানে আর কি ইনফেকশন হবে বলতো? আর কি ইনফেকশন হওয়ার বাকি থাকে যখন একটা পেশেন্টে মাস্টোইডেক্টমি করা হয়? সিএসওম উইথ কোলেস্টোটোমা বা ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন বা ব্রেন এপসেস, এই ক্ষেত্রে তো এটা নিজে ডিজিজটাই তো একটা ইনফেকশন। এখানে আর কি ইনফেকশন হবে? লোকাল তো আর ইনফেকশন হওয়ার কোনো চান্স নাই। তাহলে একটা হলো হ্যামোরেজ। হ্যাঁ, ওগুলো বলবো আমরা। তাহলে 1 নম্বরে হ্যামোরেজ, 2 নম্বরে কি বলবো, ফেশিয়াল না পলসি, ভেরি ভাইটাল। ফেশিয়াল না পলসি হতে পারে, খুব কমন এটা, মাস্টার সার্জারি পরে ফেশিয়াল না পলসি হতে পারে। 3 নম্বর কি হতে পারে, ভার্টাইগি হতে পারে পেশেন্টের।
মাস্টার্ড সার্জারি করার পরে খুব ভার্টাইগো হতে পারে। তো ভার্টাইগোটা কেন হয়? ভার্টাইগোটা হতে পারে এখানে কয়েকটা কারণে। আমরা যে ড্রিল মেশিনটা ইউজ করি, ড্রিল মেশিন, ড্রিল ভার এগুলা দিয়ে মাইক্রো মোটর থাকে, সেটা দিয়ে আমরা মাস্টার্ড সার্জারি করি। এই যে ভাইব্রেশনটা হয়, ড্রিল মেশিনের যে ভাইব্রেশনটা হয়, সে ড্রিলিং কিছু এফেক্ট থাকে, সেটার জন্য ভার্টাইগো হতে পারে, পোস্ট-অপারেটিভ। আচ্ছা, তারপরে আর কি হতে পারে? ভার্টাইগো একটা। আর কি কারণে ভার্টাইগো হতে পারে? যদি সার্জারি করার সময় আমরা ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলটাকে ড্যামেজ করি, ইরোশন করি, দেখা যায় ড্রিল মেশিন দিয়ে ওই জায়গাটা আমি ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলটাকে আমরা ওপেন করে ফেললাম, ড্রিল মেশিন দিয়ে ওই জায়গাটা ওপেন করে ফেলার পরে এখানে পেরিলিম্ফ চলে আসবে। পেরিলিম্ফ, ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলের ভিতরে কি থাকে? পেরিলিম্ফ থাকে, তাই না? বনি লেবিরিন্থের এখানে কি থাকে বলো? হ্যালো, পেরিলিম। পেরিলিম্ফ। পেরিলিম্ফ এখানে যদি লিক হয় তাহলে ভার্টিগো হবে না? পেশেন্টের ভার্টিগো। তাহলে ভার্টিগো দুইটা কারণে হতে পারে, একটা ড্রিল মেশিন ড্রিলিং এফেক্টের জন্য, আর একটা হতে পারে ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল যদি ট্রমা হয় বা ইনজুরি হয়। তাহলে কি কি জানতে পারলাম? একটা হলো হ্যামোরেজ, সেকেন্ড হচ্ছে ফেশিয়াল নার্ভ পালসি, 3 নম্বরে ভার্টিগো। 4 নাম্বার কি হতে পারে বলো তো? একজন একটু অনুমান করে বলো। সেন্সোরিয়াল হিয়ারিং লস হতে পারে বা ডেড ইয়ার হতে পারে। ডেড ইয়ার হতে পারে না? ডেড ইয়ার হতে পারে। জি স্যার। জি স্যার। এমন সার্জারি করলাম, দেখা গেল মাস্টার কেভিটি থেকে আরো ভিতরের দিকে একদম ইয়ারের যা মানে ইন্টারনাল স্ট্রাকচার যা ছিল সবগুলো উড়িয়ে ফেললাম, এরকম হতে পারে না সার্জারির সময়? এরকম কিছু সার্জন কিন্তু আছে, হ্যাঁ, পূর্বেও ছিল, এখনো আছে, যাই হোক, তবে সংখ্যা কমে আসতেছে। তো ডেড ইয়ার হতে পারে না? ডেড জি ইয়ার, স্যার। হ্যাঁ, খুবই ভেরি ডেঞ্জারাস। দেখা গেল মাস্টার সার্জারি করতে গিয়ে এই ইয়ারটা ড্যামেজ করে, হ্যাঁ, খুব মানে গ্রেভ কমপ্লিকেশন। তাহলে জানতে পারলাম হ্যামোরেজ, ফেশিয়াল নার্ভ পালসি, ভার্টিগো, ডেড ইয়ার। আর কি হতে পারে? মেনিনজাইটিস হতে পারে। ওই যে যেটা বলতেছিল ইনফেকশন তো আর এখানে লোকাল কোনো ইনফেকশন হওয়ার চান্স নাই। এই ইনফেকশনটা কি হতে পারে? স্প্রেডিং হতে পারে। কোথায় যেতে পারে? ব্রেনে চলে যেতে পারে, মেনিনজাইটিসে যেতে পারে। ওই ঘটনাটাই হলো মেনিনজাইটিস। মেনিনজাইটিস হতে পারে না? এনকেফালাইটিস হতে পারে, মেনিনজাইটিস হতে পারে। তাহলে এই 5টা কমপ্লিকেশন বলা যাবে তো না? বলা যাবে? স্যার। আচ্ছা, কে কে বুঝো নাই বলো? কমপ্লিকেশন অফ মাস্টার্ড সার্জারি, কমপ্লিকেশন কে কে বুঝতে পারছো? কে কে বুঝতে পারো নাই বলো? বুঝতে পারছো সবাই না? আশা করতেছি সবাই বুঝতেছো। আচ্ছা, এখানে একটা কোশ্চেন জিজ্ঞাসা করে, মাস্টার্ড সার্জারি করার পরে মাস্টার্ড ব্যান্ডেজ দিতে হয়, এটা কতক্ষণ রাখতে হয়? মাস্টার্ড ব্যান্ডেজ কতক্ষণ রাখতে হয় বলো একজন? কোনো সমস্যা নাই, ভুল বললে অসুবিধা নাই, বলো একটা মনে করে বলে। 12 আওয়ার। হ্যাঁ, কত ঘন্টা? 12 ঘন্টা আওয়ার। বললা? 12 আওয়ার। আরো কেউ কিছু বলবা? জান্নাতুল মাওয়া না? জান্নাতুল মাওয়া বলছে 12 আওয়ার। আর কেউ কিছু আর কিছু, আর কেউ, অন্য কেউ কিছু বলবা? কয় ঘন্টা রাখবো মাস্টার্ড ব্যান্ডেজটা সার্জারি করার পরে? at least 24 আওয়ার, 24 আওয়ার টু 48 আওয়ার্স। ঠিক আছে, 24 আওয়ার টু 48 আওয়ার। বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, পোস্ট অপারেটিভ পিরিয়ডে আমরা কি কি চেক লিস্টে কি কি থাকবে, মানে ফলো আপে কি কি দেখবো? একটা হলো ফেশিয়াল নার্ভটা দেখবো, ফেশিয়াল কোনো ডিফর্মিটি আছে কিনা, পেশেন্টের ভার্টিগো হচ্ছে কিনা, তারপর এখানে ফিভার আছে কিনা, টেম্পারেচার যদি হয় মাস্টার সার্জারি করার পরে, তাহলে আমরা কি চিন্তা করবো বলতো? দেখা গেল মাস্টার সার্জারি করার পরে 3 দিন পরে বা 2 দিন পরে পেশেন্টের টেম্পারেচার মানে ফিভারও আছে, নেক রিজিডিটি, এই ধরনের পিকচার গুলো আছে, তাহলে কি চিন্তা করবো? মেনিনজাইটিস। ভেরি গুড। মেনিনজাইটিস, এনকেফালাইটিস, এগুলো চিন্তা করো।
সার্জারি করার পরে দেখা গেল যে পেশেন্টের মুখ বেঁকে আছে, ফেশিয়াল মানে ফেশিয়াল ডিফর্মিটি ডেভেলপ, ফেশিয়াল নার্ভ পালসি। ভেরি গুড। সার্জারি করার পরে পেশেন্ট যে কানে সার্জারি করা হলো সেখানে ওই কানে কিছু শুনতে পারতেছে, তাহলে কি চিন্তা করবো আমরা? ডেড ইয়ার হতে পারে বা সেন্সোরিয়াল হিয়ারিং লস, দুটা হতে পারে, একটা হলো সেন্সোরিয়াল হিয়ারিং লস হতে পারে অথবা ডেড ইয়ার হতে পারে। ওকে, আচ্ছা। আর ভার্টাইগো যদি হয় তাহলে কি, মানে খুব বেশি ভার্টাইগো হচ্ছে পেশেন্টের, তাহলে দুইটা কথা আমাদের চিন্তা করতে হবে। কি কি মানে মাথায় রাখতে হবে? ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হবে? ড্রিলিং এফেক্ট, ড্রিলিং এফেক্ট, ড্রিল মেশিন দিয়ে যে আমরা সার্জারি করছি, এর নাম কি? ওর নাম রুবাইয়া, কে বলতেছিলা? স্যার রুবাইয়া কে? রাবেয়া তাসনিম। ও রাবেয়া তাসনিম, ওকে, রাবেয়া তাসনিম কাকন না? আচ্ছা, জি স্যার। তাহলে ড্রিলিং এফেক্টের জন্য হতে পারে। আর কি হতে পারে? আরেকটা বলছি, ট্রমা ইন ল্যাটারাল সেমিকুলার প্যানেল, ল্যাটারাল সেমি সার্কুলার ক্যানাল ইনজুরি, সেটার জন্য হতে পারে। তাহলে এই হলো মোটামুটি সিএসএম ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন সাথে মাস্টার্ড সার্জারি বা মাস্টার্ডেক্টমি সম্বন্ধে খুব ভাইটাল টপিক, কিন্তু এটা মানে ভাইভাতে খুবই দরকার, রিটেনেও দরকার। আজকে করে ফেলবা, মানে পড়ার সময়টা নষ্ট করো না। যা যখন পড়ানো হয়, যে স্যার যে ক্লাসই নেক না কেন, মেডিসিন সার্জারি যাই পড়ানো হয় না কেন, মানে প্রতিদিন পড়া করে ফেলবা। আর এখন তো যেহেতু ক্লাস হচ্ছে না, এখন আসলে কিছুটা ফ্রাস্ট্রেশন তো আসেই। হ্যাঁ, এতদিন একটা গ্যাপ হয়ে গেল, রেগুলার পড়াশোনা করো। আর নেক্সট ক্লাস হওয়ার আগে তোমরা যোগাযোগ করো। নেক্সটে পড়াবো হচ্ছে ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন গুলার, মানে কিছু টপিক, যেমন অ্যাকুট লেবিরেনচাইটিস পড়াবো, তারপরে ল্যাটারাল সাইনাস থ্রোম্বোফ্লেবাইটিস, মেনিনজাইটিস নিয়ে কিছু কথা বলবো, এগুলো পড়াবো। তারপরে মিনিয়াস ডিজিজ বাদ আছে, সেটা পড়াতে হবে। তারপরে আরো কিছু টপিক মোটামুটি, মানে ভার্টিগোটা কিছু পড়াতে হবে। হ্যাঁ, তো আমরা মোটামুটি এতদিন তো শেষই করে ফেলতে পারতাম, কিন্তু আসলে ক্লাস না হওয়ার জন্য তো মানে অনেকটা গ্যাপ হয়ে গেল। আরো কোনো কোশ্চেন আছে? থাকলে জিজ্ঞাসা করো। কিছু বলবে আরো? স্যার এখানে যদি ডেড ইয়ার বা সেন্সরি হিয়ারিং হলে স্যার আমরা কি করব? ডেড ইয়ার হয়ে যাওয়ার পরে তো এখন আল্লাহ আল্লাহ করা ছাড়া আর কিছু করার নাই। পেশেন্ট হয়তো যদি সলভেন্ট পার্টি থাকে, তাহলে তোমার জন্য তোমার মানে সার্জনের নামে মামলা করবে, কেস করবে ডেড ইয়ার হলে, তাই না? সার্জারি করার পরে তার রোগী যদি এরকম সলভেন্ট থাকে, ধনী রোগী থাকে, তাহলে সার্জনের নামে ব্লেম দিবে না, বলবে যে আমার কান নষ্ট করে ফেলছে টোটালি। আর সেন্সোরিয়াল হিয়ারিং লস হলে হয়তো মাপ পাওয়া যাবে, সেটা কোনো সমস্যা না, কারণ পেশেন্টের তো সিএসএম যখন ছিল তখনও কানে কমই শুনতো। সেন্সোরিয়াল হিয়ারিং লস হলে তো খুব বেশি এখানে সমস্যা হবে না। কিন্তু যদি ডেড ইয়ার হয়, তাহলে সার্জনের জন্য একটা ডিসক্রেডিট, তাহলে অ্যানাটমিটা মেনটেন করা হয় নাই বা কোনো কিছু, দেখা গেল যে ইন্টারনাল ইয়ারের স্ট্রাকচার গুলোকে ড্যামেজ করা হয়েছে। ঠিক আছে? জি স্যার। আর মানে স্যার এটা, হ্যাঁ, এটা হলো রিয়ার কমপ্লিকেশন, ইউজুয়ালি খুবই রিয়ার কমপ্লিকেশন। এটা হলো মানে খুবই কম হয়, ইউজুয়ালি ডেড ইয়ার খুবই কম। আমার মানে ট্রেনিং পিরিয়ডে আমি কখনো দেখি নাই যে ডেড ইয়ার হয়েছে। আচ্ছা, হ্যাঁ বলো, আর কি কোশ্চেন? আর স্যার ভার্টাইগো যদি স্যার ওই যে সেমি সার্কুলার ক্যানেল ড্যামেজ হয়ে গেছে, পেইলিং ফেসে গেছে স্যার, সেই ক্ষেত্রে কি করব? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। এই ক্ষেত্রে ভার্টাইগোর যে ড্রাগস গুলা, অ্যান্টি ভার্টাইগোর কিছু ড্রাগস আছে, ঠিক আছে? ক্লোরোপ্যারাজিন, মানে স্টিমিটিল যেগুলা, তারপরে হচ্ছে ফ্লোনারাজিন, হ্যাঁ, মানে ফ্লোবার নামে বা নরিয়াম নামে পাওয়া যায়। অ্যান্টি ভার্টাইগো কিছু ড্রাগস দেবো, সিনারন প্লাস। আমরা কিছু অ্যান্টি ভার্টাইগো মানে ভেস্টিবুলার সিডেটিভ দিব। ভেস্টিবুলার সিডেটিভ দেওয়ার অর্থ হলো যে ভেস্টিবুলটাকে থেকে যে রেসপন্স গুলা ব্রেনে যাচ্ছিল, সেগুলাকে আমরা আপাতত স্টপ রাখবো, ভেস্টিবুলকে সিডেট করে রাখবো, হ্যাঁ, ইনঅ্যাক্টিভ করে রাখবো। সেই জন্য অ্যান্টি ভার্টাইগো কিছু ড্রাগস, ইউজুয়ালি সাধারণত এই পেরিলিম ফিস্টুলা এগুলো রিকভারি হয়ে যায়। ইউজুয়ালি দেখা যায় লিক গুলা মানে যখন মোটামুটি এক সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে মোটামুটি ইউজুয়ালি পেশেন্ট বেটার ফিল করে বা রিকভারি হয়ে যায়, এই আর কি। আর যদি মেনিনজাইটিস ডেভেলপ করে, তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে মেনিনজাইটিস লাইনে ট্রিটমেন্ট দিতে হবে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড দিতে হবে,
হ্যাঁ, এই ধরনের ট্রিটমেন্ট দিতে হবে। মেনিনজাইটিসে যে ট্রিটমেন্ট গুলো দেওয়া হয়, মেনিনজাইটিসের লাইনে সেই ট্রিটমেন্ট। আর কোনো কোশ্চেন? স্যার এক্সট্রা ক্রিমিয়ালে 3টা পয়েন্টে পড়ে স্যার 4 নাম্বারটা কি বলছিলেন স্যার যদি আবার বলতেন। এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশনের ইয়েগুলা মানে স্যার কি কি কমপ্লিকেশন কমপ্লিকেশন? হ্যাঁ আচ্ছা, একটা হচ্ছে সাবপেরিস্টাল ফেশিয়াল নার্ভ পলসি, তারপরে বলছিলাম হচ্ছে লেবিরিনথাইটিস, লেবিনথাইটিস তারপরে অ্যাকুট মাস্টার্ডাইটিস, আরেকটা লেখো পেট্রোসাইটিস। এই 5টা লিখে রাখো। পেট্রোসাইটিস, এটা আমার স্লাইডে আজকে হঠাৎ কিভাবে মিস হয়ে গেছে আসলে জানি না। পেট্রোসাইটিস 5 নম্বরে লেখো পেট্রোসাইটিস। পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনে, এখানে ইনফ্লামেশন হয় পেট্রোসাইটিস। তাহলে 4টা, সাবপেরিস্টাল অ্যাবসেস, ফেশিয়াল নার্ভ পলসি, তারপর লেবিরিনথাইটিস, অ্যাকুট মাস্টার্ডাইটিস এন্ড পেট্রোসাইটিস। এই হলো 5টা কমপ্লিকেশন অফ এক্সট্রাক্রেনিয়াল। তোমরা কি ক্লাসগুলো বুঝতে পারো? জি স্যার। আচ্ছা, সবার রেসপন্স তো পাওয়া যায় না। ছেলেদের মাঝ থেকে একজন বলো তো, ছেলেদের পক্ষ থেকে একজন বলো ক্লাসটাতে মানে কোনো কিছু সমস্যা আছে কিনা বা আরো কিছু জানার থাকলে ছেলেদের মাঝ থেকে একজন বলো। শুনতে পাচ্ছ ছেলেরা? মেল স্টুডেন্টের পক্ষ থেকে একজন বলো। জি স্যার। মেল স্টুডেন্টের পক্ষ থেকে একজন বলো। মেল স্টুডেন্ট, ছেলেদের পক্ষ থেকে বলো একজন। ছেলেরা নাই আজকে? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ওর নাম কি? তোমার নামটা কি বলো তো ভাই? মুনতাসিম। আচ্ছা আচ্ছা, মুনতাসিম করিম না? আচ্ছা, এই ক্লাসে কোনো সমস্যা আছে বা মানে বুঝতে পারো না এরকম কোনো কিছু আছে? এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন? এটা খুবই ভাইটাল চ্যাপ্টার। এখানে ভাইভা রিলেটেড অনেকগুলো কোশ্চেন এখান থেকে চলে আসে। এমবিবিএস ভাইভাতে এখানে এই টপিক থেকে ভাইভা রিলেটেড অনেক কিছু কভার করবে। যেমন কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি ইন্ডিকেশন জিজ্ঞাসা করতে পারে, মডিফাইড ক্রিটিক্যাল মাস্টার্ডেক্টমি ইন্ডিকেশন জিজ্ঞাসা করতে পারে, রেডিক্যাল ইন্ডিকেশন জিজ্ঞাসা করতে পারে, তারপরে মাস্টার্ডেক্টমি কমপ্লিকেশন জিজ্ঞাসা করতে পারে। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, এখন হচ্ছে নেক্সটে যে আমরা নেক্সটে পড়াবো হচ্ছে মিনিয়াস ডিজিজ পড়াবো। মিনিয়াস ডিজিজটা রিটেনে থাকে প্রায়। মিনিয়াস ডিজিজ পড়বো, এটা লিখে রাখো। মিনিয়াস ডিজিজ, তারপর হচ্ছে অ্যাকুট লেবিরিনথাইটিস পড়াবো। একদিনে তো সব কভার করা যাবে না। মিনিয়াস ডিজিজ পরেরটা, তারপরে অ্যাকুট লেবিরিনথাইটিস, ল্যাটারাল সাইনাস থ্রম্বোফ্লেবাইটিস, হ্যাঁ এইগুলো পড়াবো। এর নাম কি? জোবায়ার রুল 5। আচ্ছা, জোবায়ার, চিনতে পারছি আমি। জোবায়ার কিছু বলবা? জোবায়ের? স্যার না স্যার, আমি বুঝতে পারছি স্যার। আচ্ছা, জোবায়ের, তাহলে নেক্সট ক্লাসে আমরা পড়াবো মেনিয়ার্স ডিজিজ, তারপরে পড়াবো অ্যাকুট লেবিরিনথাইটিস, ল্যাটারাল সাইনাস থ্রম্বোফ্লেবাইটিস, ভার্টাইগো। হ্যাঁ, ভার্টাইগো অল্প কিছু পড়াবো, খুব বেশি পড়াবো না ভার্টাইগো রিলেটেড। এই ক্লাসগুলো বাধা আছে। আর প্রিভিয়াস মানে আগের যে ক্লাসগুলো থেকে মানে এক্সটার্নাল ইয়ারে ডিজিজ মানে কোনো ডিজিজ যদি বোঝার বাকি থাকে তোমরা ডিসাইড করে আমাকে জানাও। মিডল ইয়ারের ডিজিজ গুলো যেমন ওএমই, তারপরে বেরোটমা অটাইটিস মিডিয়া, তারপরে অ্যাকুট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, অটোস্ক্লেরোসিস, কোলেস্ট্রোটোমা, এই ক্লাসগুলো সম্বন্ধে যদি কোনো কমপ্লেন বা বোঝার বাকি থাকে বা সমস্যা থাকে আমাকে জানাবো, তাহলে এর জন্য স্পেশাল আরেকদিন সময় দিই। ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করে দেবো। আচ্ছা, নাম কি? তাহমিনা আক্তার মিতু। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। পার্সেন্টেজ ওই দিনের মতো একজন আমাকে দিয়ে দিও। ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। এর ব্যাপারে কোনো ইনফরমেশন পাইছো? মানে কলেজ খুলে যাবে ঈদের পরে বা এরকম কিছু জানো? না স্যার, এমন কিছু তো স্যার বলেন নাই।
আচ্ছা, তারপর প্রফের ব্যাপারে কোনো সিদ্ধান্ত কি এখনো কিছু জানতে পারছো? নভেম্বরের যে প্রফটা এরকম কিছু জানতে পারছো? না স্যার, এমন কিছু মানে এখনো হুম, স্যার তবে জানতে পারি। আমার মনে হয় পড়াশোনা করো, মানে প্রফটা হওয়ার সম্ভাবনা খুব বেশি আসছে, বুঝছো? মানে হঠাৎ করে দেখা গেল যে মানে বলে দিল যে হবে পরীক্ষাটা, এই জন্য এখন থেকে প্রিপারেশন নাও। বাসায় যারা আছো একটু প্রিপারেশন, একটু কষ্ট, মানে এই সময়টা আসলে কষ্টকর, কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। বেশি সময় তো নাই, মানে নভেম্বরের পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশনের জন্য মানে ইয়ে করো, প্রস্তুতি রাখো। আমার কি বলো? তাহলে আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার।